সবকিছু শুরু হয়েছিল এক ভাইরাল ভিডিও দিয়ে, যেখানে দেখা যায় কালো ধোঁয়ার ভেতর থেকে এক নারীর আকৃতি বেরিয়ে আসছে। সেই ভিডিও দেখে সবাই আতঙ্কে শিউরে ওঠে এবং তারা সেই সত্তাটিকে নাম দেয় রক্তের অভিশাপের আত্মা। এর পরের দৃশ্যে দেখা যায় সকালে এক বৃদ্ধ মহিলা দান করার জন্য কিছু খাবার প্রস্তুত করছিলেন, যা তিনি গ্রামে ঘুরে বেড়ানো ভিক্ষুকদের দিতে চান। তিনি সেই দান একটা পাত্রে রেখে দেন। এক কিশোর ভিক্ষু এসে বৃদ্ধার জন্য প্রার্থনা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সেই কিশোর ভিক্ষু দান হিসেবে পাওয়া খাবারটা ফেলে দেয়। এই দৃশ্য দেখে বৃদ্ধা এক অদ্ভুত ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সেই দুপুরে বেং নামের একজনকে দেখি, যে শহরে পড়াশোনা শেষ করে তার গ্রামের বাড়িতে ফিরে আসে। গাড়ি চালাতে চালাতে সে অভিযোগ করে গ্রামের রাস্তাগুলো এখনো ভাঙা, কেউ কেন ঠিক করছে না। তাছাড়া পথের অনেক স্ট্রিট লাইটও নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে। সেই সময়ে চিয়াম তাকে ফোন করে জানতে চায় সে কখন পৌঁছাবে। বেং বলে সে আগে বাড়ি যাবে, কাপড় বদলাবে, তারপর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবে। চিয়াম সতর্ক করে দেয় এখন গ্রামে প্রায় দেখা যায় এক ভয়ঙ্কর বিধবার আত্মা, কিন্তু বেং এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয় এবং বন্ধুকে, যে এখন গ্রামের প্রধান, তাকে বলে রাস্তা ঠিক করাটা আগে দরকার। অবশেষে বেং ঢুকে পড়ে সেই রহস্যময় গ্রামে। বাড়িতে পৌঁছানো মাত্রই মা ছেলেকে স্নেহ ভরে বরণ করে নিলেন। তিনি বেংকে বললেন, ভিতরে এসো, একটু বিশ্রাম নাও। বেং মায়ের প্রেমিক উইটকে দেখতে পেল, কিন্তু কোনো ভ্রুক্ষেপ না করে চুপচাপ সেদিক থেকে সরে যায়। বাড়িতে ঢুকে সে তার বহু বছরের আগে মারা যাওয়া বাবার স্মৃতিসৌধের সামনে সম্মান জানায়। সন্ধ্যাবেলায় মা ছেলেকে জিজ্ঞেস করেন সে কতদিনের জন্য এসেছে। বেং জানায় সে শুধু বন্ধুর অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শেষ করেই আবার শহরে ফিরে যাবে। মা অনুরোধ করেন, এইবার একটু বেশি দিন থাকো, গ্রামের বাজারে একটা দোকান খুলেছি, আমার সঙ্গে থাকো। কিন্তু বেং আগ্রহ না জানিয়ে বলে, না মা, কাজ শেষ হলে চলে যাব। এই সময় উইট বাইরে থেকে চিৎকার করে বলে, নই, মাছটা পুড়িয়ে দাও। বেং রেগে যায়, কারণ সে এখনও মাকে ক্ষমা করতে পারেনি বাবার মৃত্যুর পর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্য। রাতে বেং গেল মৃত বন্ধুর বাড়িতে। সে রেক্সের স্ত্রীর কাছে জানতে চাইল রেক্স কিভাবে মারা গেল। রেক্সের স্ত্রী বলে, পুলিশ বলেছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ধান খেতে, সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে, বা হয়তো সেই শয়তানি আত্মার শিকার। ঠিক তখনই জিয়ান দূর থেকে বেংকে ডাকল। সে তাড়াতাড়ি গিয়ে বন্ধুদের সঙ্গে যোগ দেয়। বেং বলে, রেক্স বেঁচে থাকলে সবাই একসাথে থাকা কত আনন্দের হতো। গায়ে উত্তর দেয়, রেক্স যেভাবে মারা গেছে ঠিক সেভাবেই তার বাবা মারা গিয়েছিল। এটা পারিবারিক রোগ, কোনো ভূতটুত নয় বা রক্তের অভিশাপও না। তারা সবাই আড্ডা দিতে লাগলো। ঠিক হঠাৎ চিয়ান অতীতের এক পুরনো ঘটনার কথা তোলে, আর পরিবেশটা অস্বস্তিকর হয়ে ওঠে। বেং তখন বলে, এসব ভুলে যাও, এসো একটু পান করি। সে চাইলেই পুরনো কষ্টগুলো মুছে ফেলতে পারত। গ্লাস হাতে নিতেই বেংয়ের মনে ভেসে ওঠে কিশোরবেলার সেই ঘটনা। সে তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেল চালিয়ে বনের ভেতরে যায়, সেখানে এক মহিলাকে ভয় দেখাতে, যিনি একা থাকতেন। বেং বিশ্বাস করত পন নামের সেই মহিলাই তার বাবাকে অভিশাপ দিয়ে মেরেছে। বেং তার বন্ধুদের বলে, ওই বাড়িতে পাথর ছোড়ো। সবাই উত্তেজনায় পাথর ছোড়ে। এরপর বেং যখন বাড়িটার কাছাকাছি যায়, তখন দেখে অনেকটি মুরগি জবাই করছে। রক্ত ছিটকে তার শরীরে পড়ে। আর সেই দৃশ্য দেখে বেং আতঙ্কে ভাবে, এই বৃদ্ধা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর শয়তানি আত্মার মতো, যে জীবন্ত প্রাণী খায়। এই স্মৃতি থেকে হঠাৎ বেং বাস্তবে ফিরে আসে। সে দেখে পন ধীরে ধীরে শোকের বাড়ির দিকে হাঁটছে। বেং দ্রুত উঠে গিয়ে তার কাছে পৌঁছায়। একই সময়ে গায়ের প্রেমিকা মেই সেখানে আসে। রেক্সের ছবিটা দেখা মাত্রই সে চিৎকার করে ওঠে আর ভয়ে কাঁপতে থাকে। চারপাশের লোকজন তখনই মোবাইল বের করে লাইভ স্ট্রিমিং শুরু করে। মেয়ের অদ্ভুত আচরণ সবাইকে অবাক করিয়ে দেয়। গায় ও চিয়ান দ্রুত এগিয়ে আসে যাতে পরিস্থিতি আরও বিশৃঙ্খল না হয়। বাড়ি ফেরার পথে বেংয়ের মনে পড়ে চিয়ানের কথা। সে বলেছিল মেই একবার পড়ে গিয়েছিল, তারপর থেকে তার মানসিক অবস্থা অস্বাভাবিক হয়ে গেছে। আর ভিক্ষুরা বলেছে যে জায়গায় মেয়ে পড়েছিল সেটি ছিল একটি অভিশপ্ত স্থান। গাড়ি চালাতে চালাতে হঠাৎ বেংয়ের গাড়ির সামনে এক মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। সে তাড়াতাড়ি নেমে আসে, দেখে দুজন রাস্তায় পড়ে আছে, একজন মেয়ে আর একজন ছেলেও গুরুতর আহত। বেং যখন মেয়েটির কাছে যায়, সে মৃদু হাসে।
কিন্তু সেই হাসিটা এত অস্বাভাবিক, এত ঠান্ডা, যেন কোনো মানবীয় অভিব্যক্তি নেই। দেখেই মনে হচ্ছিল সে মোটেও স্বাভাবিক নয়। বিং চমকে গিয়ে নিজের গাড়ির দিকে ফিরে তাকায়, দেখে মৃত ছেলেটি এখন গাড়ির চালকের আসনে বসে আছে। আত্মাটি তার উপর গাড়ি চালাতে চমকে ওঠে, দেখে সে এতক্ষণে গাড়ির ভেতরে বসে স্বপ্ন দেখছিল। তখনই পাশে তাকাতে দেখে সেই মেয়ের আত্মাটি তার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করছে। বিং চমকে জেগে ওঠে সকালে, দেখে সে নিজের ঘরের বিছানায় শুয়ে আছে, যেন কিছুই ঘটেনি। সেই সকালে বিংয়ের মা জানালেন তিনি একটি ভিডিও দেখেছেন যেখানে মেয়েকে নাকি একটি আত্মা ভর করেছে। তিনি ছেলেকে সতর্ক করেন, ওই মেয়েটার কাছ থেকে দূরে থাকো, ও ভালো নয়। কিন্তু বিং মায়ের কথায় কান দিল না। সকালে খাবারের সময় বিংয়ের এক বন্ধু তাকে একটা ভিডিও পাঠায়। সেখানে দেখা যায় মায়ের প্রেমিক উইট এক দোকানে বসে আড্ডা দিচ্ছে, আর সেই দোকানটা হচ্ছে উইটের প্রাক্তন স্ত্রীর জায়গা। বিং রেগে গিয়ে মাকে জিজ্ঞেস করে, উইট কোথায়? ও আবার ওর পুরনো বউয়ের কাছে গেছে না? মা বলেন, না, উইট কয়েকদিনের জন্য কিছু জিনিস পৌঁছে দিতে গেছে। কিন্তু বিং বিশ্বাস করে না। সে বলে ওর এসব অজুহাত, আসলে ও ওর আগের স্ত্রীর কাছে গেছে। মা বলেন উইটের বহু বছর আগে ডিভোর্স হয়েছে, ও আর তার জীবনে নেই। তিনি ছেলেকে বোঝাতে চান, এসব নিয়ে ভেবো না, বরং এখানে থেকেই একটা দোকান খোলো, আমার সঙ্গে থাকো। তিনি উদাহরণ দেন, তোমার স্কুলের বান্ধবী কোরিয়া থেকে ফিরে এসে এখানে দোকান খুলেছে, ভালোই চলছে। বিং হেসে বলে, আমি দোকান সামলাতে পারবো না, এমন শান্ত জীবন আমার সহ্য হয় না, একঘেয়ে লাগে। মা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি চাই তুমি আমার সঙ্গেই থাকো, একসাথে থাকি। বিং চুপ করে রইল, তারপর ধীরে জিজ্ঞেস করে, যদি আমি এখানে থাকি তুমি কি উইটকে ছেড়ে দেবে? মা কিছুক্ষণ নীরব থেকে বলেন, উইট আমার অনেক সাহায্য করেছে, আমি ওকে ছেড়ে যেতে পারবো না। বিং হতাশ হয়ে খাবারের টেবিল ছেড়ে বেরিয়ে যায়। সে গেছে তার বাবার কবরের কাছে। এ সময় তার মনে পড়ে সেই ভয়ানক দিনটার কথা, যেদিন তার বাবা অদ্ভুত ও অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। ছোট্ট বেং তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে একজন বলে ওঠে, তুই জানিস তোর বাবা নাকি সেই শয়তান বিধবার অভিশাপে মারা গিয়েছিল? আরেকজন বলে, হ্যাঁ, ভিক্ষু আর পুরোহিতরাও বলেছে বেংয়ের বাবাকে সেই বিধবার আত্মাই মেরেছে। তৃতীয়জন ফিসফিসিয়ে বলে, যেদিন থেকে সেই বৃদ্ধা পন গ্রামে এসেছে সেদিন থেকেই একের পর এক মৃত্যু ঘটছে। বেং বন্ধুরা যা বলেছিল তা শুনে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। এখন তার মনে পূর্ণ বিশ্বাস পনই সেই ভয়ঙ্কর আত্মা যে এখন মানুষের রূপ নিয়ে আছে। বর্তমানে দেখা যায় বাবার কবর থেকে ফিরে বেং গেল মন্দিরে, যেখানে এক ভিক্ষু মন্দির পরিষ্কার করছিলেন। সেই ভিক্ষুককে জিজ্ঞাসা করে, যদি পন এখনো বেঁচে থাকে তাহলে কি সেই আত্মা এখনো আছে? ভিক্ষুক বিস্মিত হয়ে বলে, 10 বছর হয়ে গেছে। বেং, তুমি এখন এসব ভাবছ? বেং এখনো বিশ্বাস করে পনই সেই দানব যে জীবন্ত প্রাণী চিবিয়ে চিবিয়ে খায়। সে ক্রমাগত অভিযোগ তোলে, আমি নিজ চোখে দেখেছি ওকে, কিন্তু বাস্তবে কেউই কখনো সরাসরি তা দেখেনি। তারপর বেংয়ের মনে ফিরে আসে অতীতের সেই বিভীষিকাময় রাত। সেদিন রাতে গ্রামের কিছু মানুষকে নিয়ে পনের বাড়িতে হানা দিয়েছিল। চিয়ান, বেং এবং বাকিরা একসাথে চিৎকার করেছিল, ওই বুড়িটা জীবন্ত মুরগি খায় আর তার ভেতরে আছে সেই ভয়ঙ্কর আত্মা। পন কাঁদতে কাঁদতে বলে, না, একটা সাপ ঘরে ঢুকে পড়েছিল, আমি সেটাকে তাড়ানোর জন্যই মুরগিটা ধরেছিলাম। ঠিক তখনই তার স্বামী টিয়াম বেরিয়ে আসে। সে সবাইকে শান্ত করে বলে, আমরা এই মুরগিটা কাল ভিক্ষুদের দান করার জন্য প্রস্তুত করেছিলাম, দয়া করে ভুল বোঝো না, সবাই বাড়ি ফিরে যাও। কিন্তু বেং শান্ত হয়নি। সে চিৎকার করে বলে ওঠে, না, পনই আমার বাবাকে মেরেছে, ওই আসল শয়তান। বর্তমানে দেখা যায় বেং আবার ভিক্ষুকে প্রশ্ন করে, যদি শয়তানি আত্মাই না মেরে থাকে তাহলে আমার বাবাকে কে মেরেছিল বলেন? সে আরও বলে, পন গ্রামে আসার পর থেকেই একের পর এক মৃত্যু ঘটছে, তবু আপনি বলছেন এটা কাকতালীয়? ভিক্ষু ধীরে উত্তর দেয়, বেং, মৃত্যু অনেক কারণে আসে, সবকিছুই ওই আত্মার ঘাড়ে চাপিয়ে দিও না। কিন্তু বেং শান্ত হয় না। সে অনুরোধ করে, দয়া করে ওই শয়তানকে তাড়িয়ে দিন, ও যেন চিরতরে চলে যায় এই গ্রাম থেকে। তার কণ্ঠ কাঁপতে থাকে। সে বলে, আমার বাবা, রেক্স দুজনেই মারা গেছে, আর কতজন মরলে এই আতঙ্ক থামবে? ভিক্ষু এবার চুপ হয়ে যান। বেংয়ের এই অন্ধ ক্রোধ দেখে তিনি কিছুই বলেন না, কারণ বেং এখন যুক্তি হারিয়ে ফেলেছে। সেই রাতে বেং গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার চোখে পড়ে মেই এক বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে আছে, স্থির দৃষ্টিতে বাইরে তাকিয়ে। অন্যদিকে একই সময়ে গাই মেয়ের সঙ্গে ঘরে রয়েছে।
সে মৃদু হেসে বলে, ভেতরে এসো প্রিয়, আর পোশাকটা খুলে ফেলো। রাতটা ক্রমশ নেমে আসে এক নতুন অশুভ ছায়ার দিকে। সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গেই পুরো গ্রাম জুড়ে হইচই পড়ে যায়, কারণ এক সিসিটিভি ফুটেজে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় এক মাতাল গ্রামবাসী গভীর রাতে গাছপালার ঝোপের ভেতরে পনকে দেখতে পেয়েছে। সে আতঙ্কে চিৎকার করে উঠেছে, ওই যে সেই শয়তানি আত্মা। ভিডিওটা মুহূর্তে ভাইরাল হয়ে যায়, পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে সেই খবর। সবাই আবার বিশ্বাস করতে শুরু করে অভিশাপ ফিরে এসেছে। দুপুরে বেংয়ের মা তাকে সাহায্যের জন্য ডাকলেন। তিনি অনুরোধ করলেন, বেং, তুমি এখানে থাকো, শহরে যেও না, চলো আমরা একসাথে চাষবাস করি। তিনি আরও বলেন, টাকার চিন্তা করো না, উইট সব দেখছে। কিন্তু বেং তখন মাকে একটা ছবি দেখায়। ছবিতে দেখা যাচ্ছে উইট তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে বসে আছে। বেং রেগে বলে, এই লোকটা মিথ্যেবাদী, ও এখনো তালাক দেয়নি মা। ঠিক তখনই উইট সেখানে এসে হাজির হয়। সে চেঁচিয়ে বলে, তুই আমাকে অপবাদ দিচ্ছিস? আমি তোর বাবার জমি দখল করতে চাই, তাই না? দুজনের মধ্যে তর্ক তীব্র হয়ে ওঠে। বেং চিৎকার করে বলে, তুই মাকে ব্যবহার করছিস নিজের লাভের জন্য। মা বাধা দিয়ে বলে, বেং শান্ত হও। হ্যাঁ, আমি জানি উইট এখনো ডিভোর্স দেয়নি, কিন্তু ওই তো আমাকে সাহায্য করেছে এতদিন। যদি ওর টাকা না পেতাম, তুমি কি পড়াশোনা শেষ করতে পারতে? তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, তোমার বাবা মারা গিয়েছিল হঠাৎ করে, ও কিছুই রেখে যায়নি, শুধু ঋণ। বেং আর সহ্য করতে পারে না। সে রাগে নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়, গাড়িতে করে শহরের দিকে রওনা দেয়। তার চোখে শুধুই ক্রোধ আর হতাশা। কিন্তু সেই রাতে অন্ধকার পথের ধারে সে আবার পনকে দেখতে পায়। এখন সে একা, নিস্তব্ধে হাঁটছে। বেং গাড়ি থামিয়ে নেমে এলো আর রাগে তার হাতে থাকা ছুরি শক্ত করে ধরে। পন চমকে উঠে ভয়ে দৌড়ে পালায়। সে ছুটতে ছুটতে ঢুকে পড়ে ঘন বনের ভেতরে। শেষমেশ লুকিয়ে পড়ল গায়ের বাড়ির নিচে। গায়ে তখন তার স্ত্রী মেয়ের সঙ্গে ঘুমাচ্ছিল। বাইরে শব্দ পেয়ে সে জেগে ওঠে, বিরক্ত স্বরে বলে, কি হচ্ছে বাইরে? তারপর সে মেয়েকে কড়া গলায় বলে, ওষুধটা খেয়ে ফেলো, ওই বাচ্চার বাবাটাকে তুমিও তো জানো না। এদিকে বাইরে বেং পাগলের মতো চিৎকার করছে, পন বেরিয়ে আয়, জানি তুই এখানেই আছিস। ভেতরে মেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে একটা কাচের বোতল ফেলে দেয়। বোতলটা ভেঙে যায় আর সে শব্দে গায়ে প্রচণ্ড রেগে ওঠে। বাইরে বেং এখনো চারিদিকে পনের খোঁজ করছে। ঠিক তখনই বনের ভেতরে থাকা বেংয়ের পুরনো বন্ধু বেংকে ডেকে এগিয়ে আসে। এদিকে মেয়ে ভাঙা কাচের টুকরো মাটিতে পড়তে দেখে। সে সবচেয়ে ধারালো এক টুকরো কাচ তুলে নেয়, তারপর পাগলের মতো নিজের পেট কেটে ফেলে। এরপর নিজের গর্ভস্থ সন্তানটিকে বের করে আনে। গায়ে স্তব্ধ হয়ে যায়। রক্তে ভেজে আছে মেয়ের নিথর দেহ। চোখের সামনে নিজের প্রেমিকাকে মৃত অবস্থায় দেখে গায়ে ভয়ে আতঙ্কে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে, যেন কেউ কিছু বুঝতে না পারে। এই সময় বেং বাড়ির বাইরে থেকে গাইকে ডাকতে শুরু করে, আর তাই গায়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই বেং বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু যা দেখে তাতে সে স্তব্ধ হয়ে যায়। মেয়ে মৃত, আর তার পেট ফাঁকা, ভেতরে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো উধাও। গায়ে আতঙ্কে পালিয়ে নদীর ধারে এসে মেয়ের পেটের ভেতরে সে অঙ্গ প্রত্যঙ্গগুলো নদীতে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় করে। চিয়ান তখন বেংয়ের দিকে তাকিয়ে বলে, এটা কি তুই করেছিস? বেং কাপা গলায় বলে, না, কিন্তু ওর শরীরের ভেতরে অঙ্গ সব গেল কোথায়? এমন ঘটনা আগেও ঘটেছিল, বাবার সময়েও। এমন সময় পুলিশের ফোন আসে। তারা জানায় গায়ের অবস্থান পাওয়া গেছে। সবাই ছুটে যায় সেখানে আর দেখে গায়ে সেতুর নিচে ঝুলছে মৃত অবস্থায়। দেখে মনে হচ্ছে আত্মহত্যা। পুলিশ দেহ নামিয়ে হাসপাতালে পাঠায়। চিয়ান নিচু স্বরে বেংকে বলে, গায়ে আত্মহত্যা করেছে, ও নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। কিন্তু বেং বিশ্বাস করে না, গায়ে এমনটা করতে পারে না, ও এতটা দুর্বল ছিল না। চিয়ান জানায় ও নাকি অনেকদিন ধরে অভিযোগ করছিল মেন কিছুই পারে না, এমনকি মেয়ের পেটে থাকা সন্তানের বাবাকে তাও জানে না। পুলিশের মতে মেয়েও নিজেই নিজের জীবন নিয়েছে, কিন্তু বেংয়ের মনে এখনও সেই একটাই বিশ্বাস, সবকিছুর পেছনে ওই পন। সে নিজ চোখে দেখেছিল পন দৌড়ে গায়ের বাড়ির নিচে ঢুকে পড়েছিল, আর ঠিক তার পরেই মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যায়। চিয়ান গভীর দীর্ঘশ্বাস ফেলে। কিছু বলার ছিল না তার। সেই দুপুরে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। গ্রামের সামাজিক গ্রুপে একের পর এক বার্তা ঘুরতে লাগলো, সেই ভয়ঙ্কর আত্মা আবার ফিরে এসেছে।
বৃদ্ধা পনি আসল অপরাধী। অল্প সময়ের মধ্যে উত্তেজিত গ্রামবাসী গালিগালাজ শুরু করে, কেউ কেউ পাথর ছুটতে লাগে। একটি বড় পাথর গিয়ে পড়ল বৃদ্ধা পনের মাথায়, রক্তে তার মুখ ভেসে যায়। সবই গুজব, অথচ কেউ আর ভাবলই না কোনটা সত্য কোনটা মিথ্যা। এরপরে যখন রাত গভীর হয়, প্রতিশোধ উন্মাদ বেং দা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। তার লক্ষ্য একটাই, পনের বাড়ি পুড়িয়ে দেয়া। কিন্তু ঠিক তখনই চিয়ান এসে তাকে থামিয়ে দেয় আর বলে, বেং থাম, তুই যা করতে চাচ্ছিস সেটা অপরাধ। তুই নিশ্চিত না হয়ে এক নিরীহ মানুষকে মারতে চাচ্ছিস। সে বেংয়ের কাঁধে হাত রেখে বলে, একবার ভেবে দেখ, এভাবে রাগের মাথায় কিছু করলে পরে তার ফল কি হবে? প্রমাণ ছাড়া অভিযোগ করাও পাপ, নিজেকে ধ্বংস করিস না। চিয়ান সেদিন রাতে বেংকে বাড়ি পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছে দেখে তার মা দরজায় দাঁড়িয়ে আছে, চোখে চিন্তা, মুখে ক্লান্তি, আর বলে, আজ রাতে এখানেই থাকো বাবা। আমি শুনেছি তুমি পনের সঙ্গে ঝামেলা করেছ। লোকজন বলছে তুমি নাকি ওকে মারার হুমকি দিয়েছ। এসব পাপ কাজ করো না। বেং কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ নিজের ঘরে ঢুকে যায়। রাত গভীর হয়। অন্যদিকে পন একা বসে এক বিশাল পুরনো গাছের নিচে প্রার্থনা করছিল। চোখ বন্ধ, হাত জোর করে, ঠোঁট নড়ছে নিঃশব্দ মন্ত্রে। ঠিক তখনই বেংয়ের ঘরে হঠাৎ জানালার বাইরে থেকে একটা পাথর ছুঁড়ে এসে লাগে। সে চমকে ওঠে। মনে পড়ে যায় সেই পুরনো রাতটার কথা, যখন সে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে পনের বাড়িতে পাথর ছুঁড়েছিল। রাগে আর সন্দেহে পাগল হয়ে বেং ছুরি হাতে বেরিয়ে যায়। চারপাশে অন্ধকারে একটি শব্দ শোনে, কেউ যেন সাহায্য চাচ্ছে। সে ছুটে যায় অন্ধকার বনের দিকে, আর সেখানে যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। উইট মাটিতে পড়ে আছে, দেহ ছিন্ন ভিন্ন, ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ কেউ খেয়ে নিয়েছে। তার চারপাশে ছায়ার মতো কিছু নড়াচড়া দেখা যায়, যেন সেই ভয়ঙ্কর আত্মা সত্যি ফিরে এসেছে। ওদিকে চিয়ান তখন গ্রামের গোদামে কাগজপত্র পরীক্ষা করছিল। হঠাৎ ফোন আসে, খবর আসে যে উইট মারা গেছে। সে সঙ্গে সঙ্গে বেংয়ের বাড়ির দিকে দৌড়ে যায়। চিয়ান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তোমার মা কোথায় বেং? বেং চোখ ভেজা গলায় বলে, মা অজ্ঞান হয়ে গেছে কাঁদতে কাঁদতে। এবার বেং পুরোপুরি নিশ্চিত এই হত্যাগুলোর পেছনে পনি আছে, ওই সেই ভয়ঙ্কর আত্মা যে মানুষকে জীবন্ত খায়। সে চিয়ানকে অনুরোধ করে, তুমি গ্রামের প্রধান, তুমি কিছু একটা করো, আমি চুপ করে থাকবো না। চিয়ান অবশ্যই চাপের মুখে রাজি হয়। সেই দুপুরেই সে একজন শক্তিশালী তান্ত্রিককে ডেকে আনে, যে ওই শয়তানের আত্মাকে ধ্বংস করতে পারে। খবরটা মুহূর্তে সারা গ্রামে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নামার আগেই সবাই জড়ো হয়। রাত নামতে শুরু হয় শয়তানকে ধ্বংস করার প্রক্রিয়া। গ্রামবাসী আর সেই তান্ত্রিক ঝড়ের মতো ছুটে যায় পনের বাড়ির দিকে। টিয়াম, পনের স্বামী, তাদের সামনে এসে দাঁড়ায়। সে চিৎকার করে বলে, আমরা সাধারণ মানুষ, প্রতিদিনের মতো বাঁচতে চাই। কেন তোমরা আমাদের ঘর ভাঙছ? কেন আমাদের দোষ দিচ্ছ? কিন্তু কেউ কোনো কথা শোনে না। বিং এগিয়ে এসে রেগে বলে, সব মৃত্যুর পেছনে পন। ও নিজেই সেই শয়তানি আত্মা যে মানুষকে জীবন্ত খায়। চারিদিক গর্জে ওঠে চিৎকারে, আর পনের কপালে নেমে আসে সর্বনাশের ছায়া। টিয়াম এতটা সহ্য করতে পারছিল না। সে চিৎকার করে বলে, পুলিশ ডাকো, এই ব্যাপারটা আইনের মাধ্যমে মিটবে, তোমাদের মন্ত্রতন্ত্রে নয়। কিন্তু চিয়ানও তাদের কোনো কথা শোনে না। সে তান্ত্রিককে নির্দেশ দেয়, রিচুয়াল শুরু করো, আজই শেষ করতে হবে এসব অভিশাপ। টিয়াম রাগে ফেটে পড়ে। সে চিয়ানের দিকে আঙুল তুলে চিৎকার করে বলে, তুমি গ্রামের প্রধান হয়েছ শুধু নিজের লাভের জন্য? রাস্তা বছরের পর বছর ভাঙা পড়ে আছে, কোনো কিছু মেরামত করো না। বনের ভেতরে বাতি বসানোর জন্য তোমার কাছে যেন কোনো টাকাই নেই। তুমি নিজে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এসব কথা শুনে চিয়ান রেগে বলে, পনকে ধরো, ওই আসল অপরাধী। ভিড় এগিয়ে আসে। টিয়াম দ্রুত একটা দা তুলে নিয়ে স্ত্রীর দিকে যাওয়া লোকদের থামানোর চেষ্টা করে। তাকে কষ্টে শান্ত করা হলো। এই ফাঁকে পন দৌড়ে পালিয়ে যায় বিশাল ধান ক্ষেতের ভেতরে। অন্যদিকে বেঙের মা নৌ হঠাৎ শরীর কেঁপে উঠল, চোখ ছলছল করে। মনে হলো তিনি কিছু অনুভব করছেন। পন দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল বেঙের বাড়িতে, কিন্তু সেখানে ঢুকে সে অবাক হয়ে থমকে দাঁড়ায়। ঘরের ভেতরে তার মতোই দেখতে আর একজন মহিলা। তার সামনে দাঁড়িয়ে আছে সেই আত্মা, যার চেহারা পনের সঙ্গে একদম হুবহু মিলে যায়। পন বিস্ময়ে ফিসফিস করে বলে ওঠে, এটা আমি নই, এটা। ঠিক তখনই বেঙে মা তার দিকে ঝাঁপিয়ে পড়ে।
চোখ লাল, মুখে আঁচড়ের দাগ। ভয়ানক রূপে যেন মানুষ নয়, তার ভেতরে ভর করেছে সেই ভয়ঙ্কর আত্মা। হঠাৎ অদ্ভুতভাবে মাটিতে পড়ে কাঁপতে থাকে। পন ছুটে বেরিয়ে এসে চিৎকার করে বেনকে বলে, সেই শয়তানি আত্মা তুমি যাকে খুঁজছো সেটা তোমার মা। তোমার মাই আসল শয়তানি আত্মা। সে আরো বলে, তোমার মাই তোমার বাবাকে মেরেছে। যাকে তুমি দেখেছিলে উইটের অঙ্গ খাচ্ছে, ওটা কোন আত্মা নয়, সেটা ছিল তোমার নিজের মা। বেং হতবাক, মুখে কথা নেই। সে শুধু ফিসফিস করে বলে, শয়তানের আত্মা আমার ঘরেই আছে। তান্ত্রিক তখনই এসে মন্ত্রপাঠ শুরু করে। সে পনের দিকে চাবুক ছুঁড়ে মারে। আগুনের মতো এক আলো ছুটে যায় বেঙের মায়ের শরীরের দিকে। একটা ঘন কালো ধোঁয়া তার মায়ের দেহ থেকে বেরিয়ে আসে। ভয়ঙ্কর আর্তনাদে কাঁপতে থাকে বাতাস। তান্ত্রিক সেই ধোঁয়া একটি বাঁশের নলের মধ্যে বন্দি করে ফেলে। তিয়াম ছুটে সে চিৎকার করে ওঠে, তোমরা সবাই পাপী, আমাদের মিথ্যে অপবাদ দিয়ে নিরপরাধকে হত্যা করেছ। ভয়ঙ্কর আত্মার আতঙ্ক শেষ হলেও গ্রামের মানুষের ভেতরে ভয় যেন এখনও শেষ হয়নি। তান্ত্রিক ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পন অচেতন অবস্থায় পড়ে থাকে। এত কিছুর পরেও বেং পনের বিরুদ্ধে অভিযোগ তোলে আর বলে পনই আসল সেই শয়তানি আত্মা। এটি শুনে তিয়াম চিৎকার করে বলে, আমার স্ত্রী কোনো শয়তানি আত্মা নয়, তোমরা ভুল করছো। তিয়াম পনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যায় আর তার সমস্ত ক্ষত আর আঘাতের চিকিৎসা করে। পন ভীষণ কষ্টে বলে, সে ঠিকই একদিন সত্য উন্মোচন করবে। কোনো একদিন সবাই জানতে পারবে আসল শয়তানকে। পনের মন বিষাদে ভরে যায়। তার জমি কেড়ে নেওয়া হয়েছে, তাকে শয়তান আত্মা বলা হয়েছে। এমনকি ভিক্ষুদের খাওয়ানোর সময়ও তাকে সন্দেহ করা হয়েছে। পনের স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বলে, আগামীকালই আমরা এখান থেকে চলে যাব, আর তোমাকে এত কষ্ট সহ্য করতে দেব না। অন্যদিকে বেং তার মাকে যত্ন নেয়। তার শরীর থেকে সেই শয়তানের আত্মা বের হওয়ার পরে বেঙের মা অচেতন হয়ে পড়েছিল। এরই মধ্যে তিয়াম এসে চিয়ানের কাছে টাকা চায়। চিয়ান প্রথমে টাকা দিতে অস্বীকার করে। এ সময় তিয়াম তাকে একটি ফোন দেখায়, যেখানে গ্রামের প্রধানের এক ভয়াবহ রহস্যের ভিডিও করা হয়েছিল। চিয়ান স্মরণ করে ভিডিওটি তার এক বন্ধুর ফোনে করা হয়েছিল। এই ফোনটি ব্যবহার করে রেক্স তাকে ব্ল্যাকমেইল করেছিল, যার ফিউনারেলে যোগ দেওয়ার জন্যই বেং এখানে এসেছে। মেইকে পাশের ঘরে আটকে রাখা হয়েছে, যেখানে চিয়ান সহ বাকি বন্ধুরা পালাক্রমে তাকে মোলেস্ট করে। চিয়ান বাধ্য হয়ে ব্ল্যাকমেলারকে সম্মতি দেয় আর টাকা নেওয়ার জন্য বাগানে ডাকে। কিন্তু যাবার পথে ফোনটি রাস্তায় পড়ে যায়। যে ব্যক্তি ব্ল্যাকমেল করতে চেয়েছিল তাকে ফাঁদে ফেলে ধরে মেরে ফেলা হয়। ফোনটি পরে তিয়াম রাস্তার মাঝখানে খুঁজে পায়। চিয়ান আর কোনো উপায় পায় না। সে বাধ্য হয়ে 1000 বাত দিতে সম্মতি হয়। কিন্তু তিয়াম কেবল 300 বাত নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। হঠাৎ একটি গাড়ি তাকে ধাক্কা দেয়, যেটা ছিল চিয়ানের লোকদের। গ্রামের প্রধান আদেশ দেয় তিয়ানের দেহ নদীতে ফেলে দিতে। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মাছ ধরতে বের হওয়া গ্রামবাসী নদীতে তিয়ামের দেহ দেখতে পায়। পুলিশ তিয়ামের দেহ পনের কাছে নিয়ে যায়। জীবনের একমাত্র সঙ্গীকে এভাবে লাশ হয়ে ফিরে আসতে দেখে পন পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে তার স্বামী সহ পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এদিকে পথে চিয়ান নিজের অতীতের কথাগুলো মনে করে। যখন সে গায়ের সঙ্গে দেখা করেছিল, গায়ে সাহায্যের জন্য চিৎকার করেছিল, কারণ মেয়ে আত্মহত্যা করেছে। গায়ে ভয় পেয়েছিল পুলিশ তাকে ধরবে এবং বলবে সেই মেয়েকে নির্যাতন করেছে, তাকে মোলেস্ট করেছে। এসব কিছুর জন্য সে একা জেলে যেতে চায় না। যদি চিয়ান তাকে না বাঁচায় তাহলে চিয়ানকেও জেলে যেতে হবে। আর তাই বাঁচার জন্য চিয়ান শেষ পর্যন্ত গাইকে হত্যা করে আর তাকে এমনভাবে ঝুলিয়ে রাখে দেখে যেন মনে হয় আত্মহত্যা করেছে সে। হঠাৎ চিয়ান দেখতে পায় গায়ের ছায়া। ভয়ে চিয়ানের গাড়ি রাস্তার ধারে উল্টে যায়। এবার যাদের চিয়ান হত্যা করেছে তাদের আত্মা তাকে তাড়া করছিল। এ সময় চিয়ানের আত্মা একটি বিদ্যুতের খুঁটি ফেলে দেয়, যা সরাসরি চিয়ানের মাথার ওপরে পড়ে। সে সেখানেই মারা যায়। এই সময় জানা যায় এর সব কিছুর পেছনে আছে পন নিজেই। কেননা এর কিছুক্ষণ আগে পন খুঁজে বের করেছিল সেই আত্মাটিকে কোথায় আটকে রাখা হয়েছে, আর প্রতিশোধের জন্য সে ওই আত্মাকে মুক্ত করে দেয় এবং আত্মাটিকে নিজের শরীরে প্রবেশ করতে দেয়। এবার পন নিজেই হয়ে গেছে সেই শয়তানি আত্মা, ঠিক সেই রূপে যাকে সবাই মানুষ খাওয়া আত্মা হিসেবে মনে করছিল। এরপর পন যায় বেঙের সামনে, যাকে দেখে বেঙের গলা যেন শুকোতে থাকে। কেননা সে এতদিন ধরে বিশ্বাস করেছিল পনের ভেতরে আছে সেই শয়তানি আত্মা। কিন্তু পন এমনটা ছিল না। গ্রামের মানুষেরাই তাকে এমনটা হতে
বাধ্য করেছে।